আজ দুটো বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথম হচ্ছে এসসিও। এসসিও হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান সহ 10টা দেশ এবার আয়োজিত 2025-এ চীনে অনুষ্ঠিত হলো। এবং আজকের বিশেষ করে বাংলা কাগজগুলোতে দেখতে পেলাম যে সাংহাইয়ের এই এসসিওতে ভারতের যৌথ প্রতিরক্ষা ক্ষেত্রে সইটা না করা একটা কূটনৈতিক ব্যর্থতার মতো বাংলা কাগজগুলো বলার চেষ্টা করছে। আমি কিছুদিন ধরেই নয়, বহুদিন ধরে বাংলা কাগজগুলো দেখা যায় কূটনৈতিক বিচ্যুতি যদি ভারতের কিছু আছে, কোনো জায়গায় যদি ভারত বিদেশের কোনো ক্ষেত্রে একটু পিছিয়ে পড়ে, কোনো কিছুতে কোনো ঘটনা ঘটে, এরা যেন উৎসুক হয়ে সেটাকে পরিবেশন করে যে ভারতে ব্যর্থতা নেই। এসসিও নিয়ে আজকের বাংলা দৈনিক যে দেখিয়েছে ফার্স্ট পেজে, যে ব্যর্থতা বলতে গিয়ে বোঝাতে চেয়েছে ভারতবর্ষের কূটনৈতিক ব্যর্থতা রাজনাথ সিং থাকা সত্ত্বেও। বিষয়টা হচ্ছে আয়োজক দেশ চীন এবং পাকিস্তান আছে। স্বভাবতই পাকিস্তানের ভারত বলেছিল পেহেলগাঁও সন্ত্রাসবাদকে যৌথ বিবৃতির মধ্যে নিয়ে আসতে হবে প্রতিরক্ষা ক্ষেত্রে। চীন স্বভাবতই পাকিস্তানের সমর্থনে থাকবে এবং পাকিস্তান বিষয়টার উপর অস্বীকার করে। ভারত সঙ্গে সঙ্গে এই যৌথ বিবৃতিতে সই করতে অস্বীকার করে। এ কথাটা যেমন আছে, এটাও ঠিক, পাকিস্তান যখন বালুচিস্তান সন্ত্রাসবাদ দিয়ে বলবার চেষ্টা করে, ভারত তখন বলে না সই করা যাবে না, ভারত সই করে না। সেক্ষেত্রেও যৌথ বিবৃতি এসসিওর মঞ্চে হয় না। এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য যে প্রজাতন্ত্রী বালুচিস্তান ভারতবর্ষকে ধন্যবাদ জানিয়েছে। এই খবরটা যেন মনে হচ্ছে কেন কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখানো হচ্ছে। আর একটা খবর, অপারেশন সিন্দুরের পর ভারতবর্ষের সামরিক ক্ষেত্রে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করবার এবং তার কৃতিত্ব ভারতে দেওয়ার ক্ষেত্রে একটু কুণ্ঠাবোধ আছে বাংলা কাগজটা, সেভাবে এরা বলবার চেষ্টা করে না। ঘটনা হচ্ছে যে ব্রিটিশ নেভি তার নর্মাল এক্সারসাইজের সময় ভারত মহাসাগর দিয়ে এই অঞ্চল দিয়ে সে কেরল উপকূলে প্রবেশ করে। আন্তর্জাতিক জলপথে থেকে তার মহড়া দিতে পারে, কিন্তু আমাদের যে জলসীমানা তার জোনের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ র্যাডার, যা সবাইকে অবাক করে দিয়ে, যে প্লেনটা, যে জেটটা, ফাইটার জেটটা ভারতের কেরল উপকূলে প্রবেশ করে, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে চর্চিত ফাইটার জেট। সেই ফাইটার জেটটা হচ্ছে ইউএসের তৈরি F-35B স্টেলথ লাইটিং ফাইটার জেট, যা ইরানের ওপর, যা ইসরায়েল ব্যবহার করেছে, সবচেয়ে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের জেট। এবং কেরল উপকূলে সেই যখন ভারতীয় জলসীমানার মধ্যে প্রবেশ করে, ভারতীয় র্যাডারে আসে এবং সঙ্গে সঙ্গে ব্রিটিশ পাইলট হেল্প চায়, তার তেল নাকি ফুরিয়ে যায়। সঙ্গে সঙ্গে MiG-29 MKI-30 সুখুই MKI-30 কভার করে নিয়ে কেরলের তিরুবনন্তপুরমের এয়ারপোর্টে নিয়ে আসে। এটা স্বাভাবিক যে ফুয়েল নেই, তাই সে আসছে। কিন্তু 14ই জুন থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ F-35B স্টেলথ ফাইটার জেট তিরুবনন্তপুরমের এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। যদি শুধু তেলই হতো, নেওয়ার হতো, তাহলে 14ই জুন থেকে দাঁড়িয়ে আছে 40-এর ওপর টেকনোলজিস্ট এসছে ইউকে থেকে, ইউএসএ থেকে, টেকনিক্যাল ফল্ট। ভারতবর্ষের সামরিক ক্ষেত্রে অনেক সামরিক বিশারদরা বলছে এটা সত্যতা হয়নি কিছুই, ভারতও কোনো কিছু বলেনি। কিন্তু বিষয়টা হচ্ছে ভারতের যে উন্নত র্যাডার সিস্টেম, সেই র্যাডারের মধ্যে যখনই প্রবেশ করেছে তার মধ্যে দুটো ক্ষেপণাস্ত্র ছিল সম্ভবত ওই ফাইটার জেটে। নিয়ম অনুযায়ী কোনো ফাইটার জেট অস্ত্র নিয়ে কোনো দেশের মধ্যে প্রবেশ করতে পারে না। স্বভাবতই ভারতের র্যাডার শুধু তাকে ডিটেক্ট করেনি, সম্ভবত লক করে দিয়েছে। এবং নিন্দুকেরা নাকি বলছে যে লক করার পরে তার যে টেকনোলজিক্যাল
যে বিভিন্ন বিষয় আছে সেটা নাকি ব্যাঘাত ঘটেছে বা খারাপ করে দিয়েছে, মানে মেশিনারিতে কোনো প্রবলেম দেখা দিয়েছে। কারণ শুধু তেলের জন্য 14 জুন থেকে বসে নেই, তাই ভারতও স্বীকার করছে না, ইউএসের টেকনোলজিস্টরাও স্বীকার করছে না, ইউকেও কোনো বিবৃতি দিচ্ছে না। কিন্তু শুধু তেল নেই বলে যে মহড়ারত পৃথিবীর সবচেয়ে দামি 5th জেনারেশনের ফাইটার জেট আমেরিকার তৈরি ব্রিটিশ রয়্যাল নেভি ব্যবহার করছে এক্সারসাইজের মধ্যে, শুধু তেল চাইতে এসে ভারতবর্ষের সীমানায় বসে আছে। তার কারণ তার টেকনিক্যাল ফল্ট হয়েছে, অর্থাৎ লোকে বলছে রাডার লক করে দিয়েছে, তার সমস্ত টেকনিক্যালটাকেই আটকে দিয়েছে। জানি না সত্যতা কতটা, এ বিশ্লেষণ কতটা আরও আগামী দিনে হয়তো জানা যাবে। কিন্তু এই মুহূর্তে যদি সত্যি এটা হয়ে থাকে, ভারতের রাডার সিস্টেম লক করে দিয়ে যদি তার কোনো টেকনিক্যাল ডিফল্ট করিয়ে দিতে পারে, এটা পৃথিবীর ইতিহাসে 5th জেনারেশনের ইউএসএস স্টেলথকে ফাইটার জেটকে আইডেন্টিফাই করা এবং তাকে নামাতে বাধ্য করার মধ্যে ভারতীয় সামরিক ক্ষমতার এক বিরাট বিজয় আমরা মনে করি।